আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে প্রাচীন যুগের যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো রয়েছে এগুলো নিয়ে আমরা কথা বলবো। আমরা প্রায় 20টার মতো এমসিকিউ সলভ করব। তুমি যদি এমসিকিউ গুলো ভালোভাবে দেখো আর কি, তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে ইউনিভার্সিটিতে কি ধরনের কোশ্চেন করে থাকে। তো এই ধরনের কোশ্চেনের মতো যে টপিকস গুলো রয়েছে, টপিকস গুলো তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। যদি আমি অ্যানশিয়েন্ট হিস্ট্রি বেঙ্গলের কথা বলি, এখানে নর্মালি পরিব্রাজক, তারপরে জনপদ, কোন শাসক কি কাজ করেছে, ঐতিহাসিক নিদর্শন, এগুলো থেকে ঘুরে ফিরে কোশ্চেন করা হয়। তো আমরা চলো কোশ্চেন গুলো দেখি, আসলে কোশ্চেন গুলো কিরকম, এগুলো সলভ করার মাধ্যমে আমরা দেখব। প্রথমত আমরা যদি দেখি প্রাচীন বাংলায় পুন্ড্র একটা কি ছিল। দেখো এই যে পুন্ড্র, পুন্ড্র নামের কত কিছু আছে আমরা এটা একটু দেখবো। ওকে, এই কোশ্চেনটা কোথায় আসছিল? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় আসছিল পুন্ড্র শব্দের অর্থ কি, আর বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটা, এটা যে কতবার পরীক্ষায় আসছে এটা কিন্তু ঠিক ঠিকানা নাই। তো আমরা যদি এটা একটু দেখি যে প্রাচীন বাংলায় পুন্ড্র নামটি ছিল একটা কি, পুন্ড্র নামটা ছিল একটা জনপদ। এই পুন্ড্র বলতে কি বোঝানো হয়? এই পুন্ড্র বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়, যদি আমি আক্ষরিক অর্থ বলি, আক্ষরিক অর্থ যদি বলি আমরা আখ, পুন্ড্র শব্দের অর্থ কি? আখ, আখকে বোঝানো হয়। কিন্তু এই পুন্ড্র একই সাথে কি একটা জাতি, একই সাথে কি একটা জাতি, যে জাতিটায় কি গড়ে তুলেছিল? পুন্ড্র নগর গড়ে তুলেছিল, পুন্ড্র নগর গড়ে তুলেছিল, যেটাকে আমরা পুন্ড্র বর্ধনও বলে থাকি। বৃহত্তর বগুড়া, রাজশাহী, এই যে অঞ্চলগুলো ছিল, রংপুর, দিনাজপুর, এটা কিন্তু কার মধ্যে পড়েছিল? পুন্ড্রের মধ্যে পড়েছিল, পুন্ড্রের মধ্যে পড়েছিল। স্পেশালি পুন্ড্র বাংলাদেশের বা প্রাচীন বাংলার যে প্রাদেশিক রাজধানী ছিল, আমরা সকলেই জানি যে সম্রাট অশোকের সময় ছিল, সমুদ্রগুপ্তের সময় ছিল। এই সময় যে রাজধানী যে অঞ্চলটাতে ছিল এটা হলো বগুড়া। এটা কোথায়? এটা হইলো বগুড়াতে। আর এই বগুড়াতেই রয়েছে মহাস্থানগড়, মহাস্থানগড়, যেখানে কিন্তু ব্রাহ্মী লিপি আবিষ্কৃত হয়েছে, যেটা বাংলাদেশের প্রাচীনতম লিপি, প্রাচীনতম লিপি। এটার অবস্থান কোথায়? বগুড়াতে। আর এই মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে কিন্তু করতোয়া নদী প্রবাহিত হয়েছে। তো এই কাহিনীগুলো তোমার মনে পড়তেছে তাই না? তোমরা যারা আমাদের ক্লাস করেছো এর আগে বা ব্যাচের স্টুডেন্ট যারা আছে, মনে পড়তেছে তাই না? তো এইগুলো তুমি যদি ভালোভাবে পড়ো দেখবা কোনো না কোনো পরীক্ষায় কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরের কোশ্চেন যদি আমরা দেখি, কোন নদীটি বঙ্গ জনপদের উত্তর অঞ্চলের সীমানা ছিল? এই যে পদ্মা, পদ্মাকে কেন্দ্র করে বঙ্গ জনপদ দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, বিক্রমপুর ও নাব্য, দুইটা ভাগে কিন্তু বিভক্ত হয়ে যায়। উত্তরের অংশ বিক্রমপুর, নিচের অংশ নাব্য, এটাই বলতেছে এখানে, এই যে পদ্মা। তারপরে যদি আমরা নেক্সট কোশ্চেন দেখি, গঙ্গারিডই রাজ্যের অবস্থান কোথায়? গঙ্গারিডই রাজ্যের অবস্থান ছিল বাংলায়। এই গঙ্গারিডই রাজ্য অনেক শক্তিশালী একটা রাজ্য ছিল। এই রাজ্যতে কিন্তু নর্মালি আমরা দেখতে পাই আলেকজান্ডার কিন্তু আক্রমণ করে নাই, যদিও আক্রমণ না করার কারণ ছিল তার সেনাবাহিনী কিছু দুর্বল হয়ে পড়েছিল। এদিকে পুরুর সাথে হিদাসপিসাসের যুদ্ধ করে অবস্থা একটু খারাপ হয়ে যায় আর কি। সব মিলিয়ে যদিও এখানে আলেকজান্ডারই জয়লাভ করেছে। তাহলে গঙ্গারিডই রাজ্যের অবস্থান কোথায়? বাংলায়। গঙ্গারিডই রাজ্য সম্পর্কে জানতে পারি আমরা কার মাধ্যমে? আলেকজান্ডারের মাধ্যমে। অর্থাৎ আলেকজান্ডারের সময়ে যে গ্রিক লেখক ছিল বা যারা বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছে, সেখান থেকে আমরা জানতে পারি। প্রাচীনকালের সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হইতো? প্রাচীনকালের সমতট বলতে কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরাকে বোঝানো হইতো। এর সাথে আরেকটা সম্পর্ক রয়েছে, তোমরা যখন সমুদ্রগুপ্ত সম্পর্কে পড়বা দেখবা সমুদ্রগুপ্ত কিন্তু সমতট ব্যতীত সমগ্র বাংলা জয় করেছিল। মজার ব্যাপার না? সমতট ব্যতীত সমগ্র বাংলা জয় করেছিল, যে কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা তিনি জয়লাভ করতে পারে নাই। এটা একটু দেখবা তোমরা, কুমিল্লা, নোয়াখালী, ত্রিপুরা। বা প্রাচীন বাংলার পূর্ব অংশে কোনটা অবস্থান করতেছে? এটা কিন্তু 50তম বিসিএস পর্যন্ত আসছিল। প্রাচীন বাংলার পূর্ব অংশে, অর্থাৎ এই যে এই পাঁচটাতে অবস্থান করতেছে। এই যে আমি যদি একটু দেখাই তোমাদের, একটু দেখাই, এই যে এই পাঁচটাতে কোনটা অবস্থান করতেছে? এদিকে সিলেট, এইদিকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। তাহলে এই যে পূর্ব পাশ, এই পাশটাতে কোনটা অবস্থান করতেছে? এই পাশে অবস্থান করতেছে হরিকেল। প্রশ্ন আসবে যে রাঙ্গামাটির পূর্ব নাম কি? রাঙ্গামাটির পূর্ব নাম কিন্তু হরিকেল। তাহলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের অবস্থান রয়েছে হরিকেলে। এটা বাংলাদেশের পূর্বাংশে অবস্থান করতেছে। বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল? হরিকেল জনপদ গড়ে উঠেছিল। অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী যে জনপদটা, এটা হলো বরেন্দ্র। গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী যে জনপদটা ছিল এটা হলো বরেন্দ্র, যেটা মনে করো বৃহত্তর রাজশাহী, পাবনা, নওগাঁর যে সম্পুর বিহার, এটা কিন্তু বরেন্দ্র অঞ্চলের মধ্যে পড়েছে। তো এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় কোশ্চেন চলে আসে। বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? এখানে একটা শব্দ রয়েছে, এটা হলো তাম্রলিপ্তি। এই তাম্রলিপ্তি কিন্তু একটা জনপদ বা একটা সমুদ্র বন্দর, বাট যদি বলা হয় তাম্রলিপি
যদি বলা হয় কি তাম্র লিপি বা শাসন, তখন কিন্তু আলাদা ইনফরমেশন হয়ে যাবে। আলাদা ইনফরমেশনটা কিরকম? তাম্র লিপি বা শাসন হইলো তামার পাত্রে খোদাই করে যে লেখনী, এটাকে তাম্র লিপি বলতেছে। লেখনীর মাধ্যমে যে শাসন আদেশ বা রাজ আজ্ঞা জারি করা, এটাকে আমরা তাম্র শাসন বলে থাকি, তাম্র শাসন বলে থাকি। প্রশ্ন আসবে যে প্রাচীনকালে রাজ আজ্ঞা কি? প্রাচীনকালে রাজ আজ্ঞা হইলো তাম্র শাসন। আচ্ছা, আমাদের ডিউ ফাউন্ডেশন কোর্স, তারপর রাবি কোর্স, চবি কোর্স লঞ্চ করা হয়েছে, তোমরা সকলেই জানো। আমাদের এগুলোতে বেসিক সহকারে সবকিছু পড়ানো হবে ইনশাল্লাহ। তো তোমরা এগুলো ব্যাস দেখতে পারো। আমরা এমসিকিউ দেখি, চলো কি ধরনের কোশ্চেন আসতে পারে, জাস্ট আমরা ধারণা নিচ্ছি এগুলো। ওকে, প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? এটা করেছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি মৌর্য এম্পায়ার এখানে প্রতিষ্ঠা করেন। কি প্রতিষ্ঠা করেছিল? মৌর্য এম্পায়ার তিনি প্রতিষ্ঠা করেছিল। নন্দ বংশের পতন ঘটিয়ে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশে প্রতিষ্ঠা করেছিল। চন্দ্রগুপ্ত মৌর্য পুরো ভারতটাকে তিনি একত্র করেছিল। ওকে, কৌটিল্য কার নাম? চন্দ্রগুপ্ত মৌর্য যে সময়টাতে নন্দবংশের পতন ঘটায়, সেই সময়টাতে কিন্তু কৌটিল্য তাকে হেল্প করেছিল। কৌটিল্য তাকে কি করেছিল? হেল্প করেছিল। তাহলে কৌটিল্যকে প্রাচীন অর্থশাস্ত্রবিদ। তার গ্রন্থের নাম কি? তার গ্রন্থের নাম হইল অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র। কোন সম্রাটের আমলে এই দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? বৌদ্ধ ধর্মের সবচেয়ে বেশি যে ব্যক্তিটা কাজ করেছে তার নাম হইল সম্রাট অশোক, যাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। কনস্ট্যান্টাইন খ্রিস্টান ধর্মের একজন লোক, যিনি কি করেছিল? রোমান সম্রাট ছিল কনস্ট্যান্টাইন, যে প্রথম রোমান সম্রাট হিসেবে তিনি খ্রিস্টান ধর্মটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। ঠিক সেরকম ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সম্রাট অশোক, যার কারণে তাকে আমরা কি বলি? আচ্ছা, এখানে আনসার ভুল দেওয়া আছে, এখানে অশোক হবে। যার কারণে তাকে আমরা কি বলি? কনস্ট্যান্টাইন বলে থাকি। ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? গুপ্ত যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়। ধ্রুপদী বলতে ক্লাসিক্যাল বোঝানো হয়। ক্লাসিক্যাল মিউজিক আমরা শুনি না, দীর্ঘদিন ধরে চলে আসতেছি, সবার কাছে প্রিয়, মানে ছোটবেলায় ভালো লাগতো না, বাট এখন সবার কাছে প্রিয়, এরকম আর কি। ক্লাসিক্যাল বা ধ্রুপদী বলতে বোঝানো হচ্ছে আগের চাইতে উন্নত, এরকম বোঝানো হচ্ছে। বঙ্গ ও গৌড় দুইটা স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কবে? ষষ্ঠ শতকে। গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতায় এই দুইটা রাজ্যের উদ্ভব ঘটে এখানে। প্রাচীন জনপদগুলোকে একত্র করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছে কে? শশাঙ্ক। আমরা দুইজন ব্যক্তিকে দেখতে পারবো। প্রাচীন সবগুলো জনপদকে একত্র করে যে রাজ্য প্রতিষ্ঠা করেছে তার নাম ছিল গৌড়, এটা দিয়েছিল শশাঙ্ক। আর 1352 সালে সবগুলো জনপদকে একত্র করে নাম দিয়েছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ, শাহী বাঙ্গালা। বাঙ্গালা, এই জন্য তাকে বলা হয়তো শাহী বাঙ্গালা। এই জন্য তাকে কি বলা হয়তো? শাহী বাঙ্গালা বলা হয়তো। আচ্ছা, আমি আবার একটু রিপিট করি। 1352 সালে সবগুলো জনপদকে একত্র করে নাম দিয়েছিল বাঙ্গালা। কে দিয়েছিল এটা? শামসুদ্দিন ইলিয়াস শাহ, যার কারণে তাকে শাহী বাঙ্গালা বা শাহী বাঙ্গালিয়ান বলা হয়। ওকে, শশাঙ্ক। প্রাচীন গৌড়ের রাজধানী কোথায় ছিল? প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণের অবস্থান কোথায়? মুর্শিদাবাদে। আর সুবর্ণ গ্রাম বলা হয় সোনারগাঁওকে। সুবর্ণ গ্রাম কাকে বলা হয়? সোনারগাঁওকে বলা হয়। হর্ষচরিত। হর্ষচরিত কার রচনা? বানভট্ট। বানভট্ট কে ছিল? হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের সভাকবি ছিল। মাৎস্যার ন্যায় নির্দেশ করে কি? মাৎস্যার ন্যায় নির্দেশ করে শশাঙ্ক পরবর্তীকাল। শশাঙ্ক পরবর্তীকালে বাংলায় একেবারে অরাজকতার সৃষ্টি হয়ে যায়, এবং এই মাৎস্যার ন্যায়ের পরে গোপালের ক্ষমতা গ্রহণের মাধ্যমে মাৎস্যার ন্যায়ের সমাপ্তি ঘটে। মাৎস্যার ন্যায়ের সমাপ্তি ঘটে। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি। বরেন্দ্র হইল পাল রাজাদের পিতৃভূমি। পাল রাজাদের পিতৃভূমি। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। আমরা মনে রাখবো, ধর্ম যেরকম শ্রেষ্ঠ, পালও সেই রকম শ্রেষ্ঠ। মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা অশোক। অশোক, সম্রাট অশোক ছিল শ্রেষ্ঠ রাজা। কেন? ওই যে বৌদ্ধ ধর্মের ওই কনসেপ্টের কারণে। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত, এবং সেন বংশের শ্রেষ্ঠ রাজা ছিল বিজয় সেন। বিজয় সেন। ওকে, কৈবর্ত বিদ্রোহের সময় নেতা কে ছিল? কৈবর্ত বিদ্রোহের সময় নেতা ছিল দিব্য, যার নেতৃত্বে কিন্তু কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। এবং প্রাচীন ইতিহাসে সর্বপ্রথম যে বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ বলি বা বরেন্দ্র বিদ্রোহ বলি, এটাই হইল কৈবর্ত বিদ্রোহ। এটা ছিল দিব্য। বিজয় সেনের প্রথম রাজধানী কোথায় ছিল? বিজয় সেনের প্রথম রাজধানী ছিল, এখানে মিস্টেক করে ফেলছে আর কি। বিজয় সেনের প্রথম রাজধানী ছিল বিক্রমপুরে। হুগলিতে না, হুগলিতে না, বিক্রমপুরে। আচ্ছা, এখানে আমি দেখাই তোমাদের। বিজয় সেনের প্রথম রাজধানী ছিল কোথায়? বিক্রমপুরে রাজধানী ছিল। এই সেন বংশের রাজধানী কোথায় কোথায় ছিল? বিক্রমপুর ছিল, নদিয়া ছিল, গৌড় ছিল। সেন বংশের মেইন রাজধানী ছিল গৌড়। আর নদিয়া বা নবদ্বীপ, মানে নবদ্বীপ হইল নদিয়াতে। এইখানে মেইনলি যে ব্যক্তিটা অবস্থান করেছিল তার নাম হলো লক্ষণ সেন। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে কিন্তু ওই নদিয়াতেই আক্রমণ করেছিল, এবং ওই নদিয়াতে আক্রমণ করে কিন্তু তার পতন ঘটে, এবং ইখতিয়ারউদ্দিন লক্ষণ সেন পালিয়ে আসেন বিক্রমপুরে। পালিয়ে আসেন কোথায়? বিক্রমপুরে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা কিন্তু মিস্টেক। সেন রাজাদের ধর্ম কি ছিল? সেন রাজাদের ধর্ম ছিল হিন্দু।
সেন রাজাদের ধর্ম কি ছিল? হিন্দু ছিল। আর পালদের সময় বা পালরা পৃষ্ঠপোষকতা করতো কাদেরকে? বৌদ্ধদের। আবার গুপ্তরা হিন্দুদের পৃষ্ঠপোষকতা করতো। আবার মৌর্যরা দেখতাম যে বেশিরভাগ হইলো এখানে বৌদ্ধ। তো এরকম করে আমরা দেখতে পেয়েছি। আর ইসলাম ধর্মের কনসেপ্ট আমরা এখানে দেখতে পারবো 1204-এর পর থেকে। আর ভারতবর্ষের কথা বলে 712-র সময়, অর্থাৎ সিন্ধু বিজয়ের সময়টাতে। ওকে, আমরা মোটামুটি ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো ছিল আমরা এক নজরে দেখে ফেলেছি। এগুলো যে আরো ডিটেইলস তোমরা জানতে চাও, আমাদের ব্যাচ গুলো রয়েছে, এই ব্যাচে ভর্তি হয়ে যাও। এগুলো নিয়ে আরো ডিটেইলস অনেক অনেক কিছু আলোচনা করা হবে ইনশাআল্লাহ। জিকে আলটিমেট সাজেশন বই এমসিকিউ ভালোভাবে পড়ার জন্য, পারার জন্য বেস্ট একটা বই হবে তোমার জিকে আলটিমেট সাজেশন। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদেরকে নক দিবে, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।